আমার এক ঈশ্বর বিশ্বাসী বন্ধু আজ বলছিলেন যে যদি প্রতিপক্ষ কাউকে ভাবতে হয় তাহলে বোধহয় মাঝে মাঝে ঈশ্বরকে প্রতিপক্ষ মনে হয়। তার কারণ ঋতুপর্ণ ঘোষের মতো মানুষ, সৃষ্টিশীল মানুষ, তাকে এইভাবে বিনা নোটিসে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। অভিমান করছিলেন ঈশ্বরের কাছে ঈশ্বর বিশ্বাসী এক বন্ধু। এই মুহূর্তে আমার সঙ্গে এই অনুষ্ঠানে আছেন রীনাদি, আছেন অপর্ণা সেন, টিটোদা, দীপঙ্কর দে এবং অঞ্জন দা, এবং এই অনুষ্ঠানে মৃণাল সেন তিনি জয়েন করবেন। আমি রীনাদি তোমাকে দিয়ে প্রথম শুরু করব। বোধহয় দীর্ঘশ্বাস এমনি স্বতঃস্ফূর্তভাবেই বেরিয়ে আসছে, শুধু ইন্ডাস্ট্রি নয়, যারা ছবির দর্শক তাদের কাছ থেকেও। ঋতুদার সঙ্গে তোমার তো অনেক দিনের পরিচয়। কোথাও কি তোমার মনে হয়েছে যে তোমার একটা অল্টার ইগো ঋতুদার মধ্যেও আছে? ঋতুদা বারবার তোমার মতো একটা কোথাও আইকনিক ব্যাপার তোমার সঙ্গে অনুভব করতো, অনেক সময় আমাদের ব্যক্তিগত আলোকচারিতায় বলতো। এইটা কিভাবে, মানে এটা কবে থেকে, কতদিন ধরে? রিঙ্কু আমার কাছে, ঋতুকে আমি রিঙ্কু বলে ডাকতাম, রিঙ্কু আমার কাছে প্রথম আসে আমাদের বন্ধু রাম রায়, তার ওই রেসপন্সিবল একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি ছিল সেখানে। তখন রিঙ্কু খুব ছেলে মানুষ, একজন কর্মী, এবং রাম একদিন আমায় ফোন করে বলল যে শোন, তোর কাছে একটি ছেলেকে পাঠাবো, ভালো লিখে, স্ক্রিপ্ট লিখেছে, দেখিস তো। তো এলো, কোঁকড়া চুল, তখন ওই জিন্স আর টি শার্ট পরতো, কোঁকড়া চুল, বড় বড় চশমা, জল জলে চোখ চশমার পেছনে, এবং আপনি আমাকে বলছিল, আপনি বলছিল, আমায় বললো আপনি একটু শুনবেন আমার এই চিত্রনাট্য রাধা কৃষ্ণ সম্বন্ধে। সেই প্রথম ওর লেখা পড়ে আমি বুঝতে পেরেছিলাম এ ছেলে অনেক দূর যাবে। যা কিছু ওর সঙ্গে আমার একটা অকপট সম্পর্ক ছিল, আমি বলতে পারতাম এটা আমার ভালো লাগেনি, এটা প্রায় বলতাম। আমি বোধহয় একমাত্র ওকে বকতাম, শাসন করতাম। আমি সত্যিকারের, মানে রক্তের সম্পর্ক না থাকলেও সত্যি ওর দিদি ছিলাম। মানে ওর মা আমাকে মেয়ে বলতেন, ওর মা আমার থেকে অত কিছু বড় না, বড় তো বটেই, কিন্তু বছর 10-এর বড় হবেন, কিন্তু উনি আমাকে মেয়ে বলতেন, কল্যাণকে জামাই বলতেন, এবং ও আমাদের দিদি জামাইবাবু বলতেন। তো সে আপনি থেকে তুই এ নেওয়াটা কবে? 19 এপ্রিলের আগে? ও, আমি বললাম যে তুমি আমার সঙ্গে লিখবে, ওর লেখাটা পড়ে। হ্যাঁ, তো লেখার হলো না, আসতো খালি গল্পই হতো, আড্ডাই হতো। এই আড্ডা, এবং আমার সঙ্গে বহু জায়গায় যেত। তখন মৃণাল কাকার অঞ্জন মনে আছে মহাপৃথিবী হচ্ছে, তো মহাপৃথিবীর শুটিংয়ে চলে এলো আমার সঙ্গে। তারপরে একটা স্টেজে আমি ওকে তুই বলতে আরম্ভ করেছিলাম, তখন ও আমাকে তুমি বললো। তার অল্প দিনের মধ্যে তুই, রীনাদি তুই, এবং শেষ অবধি সেই রীনাদি তুই ছিল। কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ ওর সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা সত্যিকারেরই। একটা সময় এমনও হয়েছে আমার কল্যাণকে বিয়ে করার আগে, যখন আমি ওকে বলেছি যে দেখ, একটা সময় তো তোর বাবা মাও চলে যাবেন, আমার বাবা মাও চলে যাবেন, তখন আমরা একসঙ্গে থাকবো ভাই বোনে, কেমন? এবং আমরা ভাবতাম সেটা করব। ওর চিত্রনাট্য আমি যখন পড়েছি প্রথম, বিশেষ করে 19 এপ্রিল, আমায় বললো এটা তো শুনতো, আমায় বললো যে তুই বল এটা অটম সোনাটার মতন, আমাকে অনেকে বলছে। তো আমি শুনলাম, আমি বললাম তুই অটম সোনাটা দেখেছিস? বললো না। আমি বললাম আছে, অটম সোনাটার ছায়া আছে, তুই না দেখে থাকলে ইটস বিকজ গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক। কিন্তু ওর যে একটা এক্সপ্লোরেশন অফ দ্য রিলেশনশিপ মা মেয়ের মধ্যে, তারপরে সেই স্ক্রিপ্ট আমরা অনেক আলোচনা করেছি, মানে সমস্ত খোলা আলোচনা করতাম। সেই স্ক্রিপ্ট নিয়ে আমি দৌড়ে দৌড়ে ঘুরেছি, যেটা করুন। আমি তাই বলছিলাম একদিন যে যারা পরে ঋতুপর্ণ ছবি করতে চেয়েছিল, আমার মনে হয় স্ক্রিপ্টটা শুনে বুঝতে পারিনি যে কতটা প্রতিভা ছিল, তখন বুঝতে পারিনি, তখন না এসব করতো। তো যাই হোক, আমরা তখন, আমি, রেনু আর ঋতু তিনজনই মিলে স্পন্দন ফিল্মস বলে একটা কোম্পানি ফর্ম করে আমরা করলাম আমাদের প্রথম ছবি স্পন্দন ফিল্মসে। এবং ওটা তো আমারই ছবি মনে হতো আমার, মানে ওরও আমার ছবিকে ওর ছবি মনে হতো, আমারও ওর ছবিকে আমার ছবি মনে হতো। এই শুন তুই সাজিয়ে দে না এই বেডরুমটা, বা ওরকম। আমি বলতাম রিঙ্কু এখানে তুই ডায়লগটা লিখ না আমার স্ক্রিপ্টে। ওরকম ধরনের একটা অদ্ভুত সিম্বায়োটিক একটা সম্পর্ক ছিল অনেক দিন পর্যন্ত। তারপরে দুজনেই কাজে ব্যস্ত।
ছিল, টানটা শেষ অবধি ছিল। কিন্তু এই যে অনেকেই থাকে যে অত্যন্ত প্রতিভাবান কিন্তু সমালোচনায় স্পর্শকাতর, সেইটা তুমি বলছিলে যে কি না বলেছি ওকে আমি। প্রথম রাধাকৃষ্ণ শুনে বললাম হ্যাঁ খুব সুন্দর কিন্তু বেশি মিষ্টি। আমি বলতাম ওকে, চোখের বালি দেখে আমি বলেছিলাম হ্যাঁ খুব ভালো, যে অনেক তুই যত্ন করেছিস, কিন্তু তুই আলপনা দিচ্ছিস কেন, তুই আর একটু গভীরে যা। তারপরে সবাইকে গিয়ে বলে বাড়লো, ঠিক বলেছিস রে, বলে সবাইকে গিয়ে বলে বাড়লো, রিনাদি বলছে যে আমি আলপনা কেন, ডেকোরেটিভ কেন তুই এত। তারপরে চিত্রাঙ্গদা দেখে আমার এত ভালো লেগেছিল, একটা কোথায় একটা কোন গভীরে চলে গিয়েছিল ছেলেটা। আরো অনেক কিছু করতো, কিন্তু আরো অনেক কিছু করতো। চিত্রাঙ্গদায় যেখানে ঋতু পৌঁছেছিল, তারপর ওর এইভাবে চলে যাওয়াটা ঠিক নয়, ভেরি আনফেয়ার। অঞ্জনদা, দুজন সফল চিত্র পরিচালকের মধ্যে একটা পেশাগত ঈর্ষা, একটা কোথাও আন্ডার কারেন্ট থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি কালকে খুব মন দিয়ে তোমাদের স্টুডিও শোগুলো দেখছিলাম চিত্রাঙ্গদার আগে এবং পরে, একেবারে দুজনের পরিপূরক এইরকম একটা ব্যাপার চলে আসছে। সেটা শুধু পরিচালক অভিনেতা বা অভিনেতা সহ অভিনেতার সম্পর্ক নয়, কোথাও একটা বন্ধুত্ব, একটা পরস্পরের একটা বন্ডিং, একটা হাত ধরাধরি, এইটা কি করে সম্ভব যেখানে হয়তো পরের ছবিটাই দুজন করবে, দুজনের রিলিজ ডেট খুব কাছাকাছি হবে এবং একটা কম্পিটিশন চলে আসাটাই হয়তো স্বাভাবিক। সেটা সামহাও আমাদের মধ্যে হয়নি, যেটা রিনাদি একটু আগে বলছিল যে আমিও খুব সহজভাবে ওকে অনেক কিছু বলেছি। ও আমার ছবি সম্পর্কে খুবই ক্রিটিক্যাল, প্রথম ছবি, ওর প্রথম ছবিকে আমি খুব ভালো বলেছিলাম, ও আমার প্রথম ছবিকে খুব খারাপ বলেছিল। সত্যি আমার প্রথম ছবিটা খুব খারাপ হয়েছিল। আমাদের এমনি যোগাযোগ ছিল, যেটা ওই ও রেসপন্সে ঢুকলো, আমি হিন্দুস্তান টমসন অ্যাডভার্টাইজিং ছেড়ে দিচ্ছি, এরকম একটা সময় আমি শুনছি যে একটা ছেলে ইজ ভেরি স্মার্ট, ইন্টারেস্টিং লেখে, খুব ভালো বাংলা লেখে, কপি রাইটার, আমাকে ধৃতিমান বলল, সেখানে একটা যোগাযোগ ছিল। কিন্তু সেটা আরেকটু কাছে এলো রিনাদির যুগান্ত ছবিটা করতে গিয়ে। ও ঘুরঘুর করতো ওখানে, মানে আমি প্রথমে বুঝতে পারি ঋতু কি করছে, ঋতু কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কি আর্ট ডিরেক্টর। একটু ইন্টারাপ্ট করছি, একদিন কি বললো বলতো, চলছে শটটা, ঋতু হঠাৎ বললো কাটো, হ্যাঁ কাট, তুই কাটো বলার কে রে, তুই কাটো বললি কেন, ও হ্যাঁ সরি আমি ভাবলাম তুই ভুলে গেছিস। এটা এখনো মনে আছে আমার। তো ওইখানে ও ইনভলভ হয়ে থাকতো এবং সেইখানে আমরা খানিকটা আরেকটু চেনা পরিচিত হলো। আমি ইউজুয়ালি একটা শুটিংয়ে একা থাকতে চাই, একটা ওই রকম একটা রোল, যে কোনো রোলে। রিনাদি বললো না, তুই তোর ঘরে ঋতু থাকবে। তাহলে ঠিক আছে, ঋতু ক্যান জয়েন মি। তো যাই হোক, তো সেইভাবে একটা যোগাযোগ হয় এবং একটা ঘনিষ্ঠতা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। কিন্তু যেটা ভেরি অনেস্টলি আমার বলা উচিত আজকে, এই 3 বছর আগে আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু দার্জিলিংয়ের, আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়, ওর একটা 10-11 ঘন্টার ওপেন হার্ট সার্জারি হয় এবং ওকে কিছুতেই দার্জিলিংয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না আর কি। কলকাতায় ওকে এখন 3-4 মাস থাকতে হবে। কোথায় থাকবে? তখন ঋতু কোনো কথা না ভেবে ওর ওই যোধপুর ফ্ল্যাটের বাড়ির চাবিটা আমায় দিয়ে দিয়েছিল। অ্যান্ড ফ্রম দ্যাট ডে হি বিকেম অ্যান এক্সট্রিমলি ক্লোজ পার্সন টু মি আর কি, এবং একটা অসম্ভব যোগাযোগ হতে আরম্ভ হলো তারপর। এবং তখন ও ওই তার ঠিক আগে ও প্রথম ওপেন করলো নিজেকে সেক্সুয়ালি, তার ওর সেক্সুয়াল জায়গাটা, আরেকটি প্রেমের গল্প করলো, যেটা আমার খুব ভালো লেগেছিল। এবং তারপর মেমোরিজ ইন মার্চ, তারপরে এই চিত্রাঙ্গদা। এবং এই চিত্রাঙ্গদা করার সময় অনেক কথাবার্তা, একসঙ্গে থাকা, অনেক রাত্রির অবধি। ঋতু মদ্যপান করেনি কখনো, আমি করতাম। এবং এই যে ইস্যুটা, এই যে ওর এই যে ট্রান্সসেক্সুয়ালিটি এবং গে, এই ইস্যুটাকে যে ও অ্যাড্রেস করলো, আমার মনে হয় এটা অসম্ভব বড় একটা ঘটনা আমাদের কালচারাল জগতে, ভারতবর্ষে এবং বিশেষ করে আমাদের শহরে এবং পশ্চিমবঙ্গে, যেখানে এখনো কিছু অধিকাংশ মানুষ মনে করে দ্যাট সমকামী বা ট্রান্সসেক্সুয়াল একটা ধরনের ডিজিজ, একটা রোগ, এবং তার মানসিক চিকিৎসা করালে সে ঠিক হয়ে যায়।
এটা এটা যে একেবারে কমপ্লিটলি মানে একটা তোমার কি মিথ্যে কোথাও কথা। মনে হয় যে এইটাই ইটসেলফ একটা মুভমেন্টের সূচনা করেছিল? মুভমেন্ট আমি বলবো না হয়তো সেভাবে, কিন্তু এটা একটা সিনেমার মাধ্যমে যখন একজন এটা কেউ একটা জায়গা দেয়, তখন অজস্র বাবা মা বুঝতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, বাবা মারা তার, কারণ কার কাছে এটা গিয়ে বলবো? social eye opener আজকে হয়ে যদি আমি সাপোজিং আই এম গে অর আই এম ট্রান্সসেক্সুয়াল, আমি কাকে গিয়ে প্রথমে বলবো? আমার তো বাবা মার কাছে গিয়ে বলতে হবে। এইটা কিন্তু অনেক, আমি জানি না এই মুভমেন্টকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পেরেছে কিনা, কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষ কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পেরেছে যে এটা রোগ নয়, এটা একটা স্বাভাবিক জিনিস, এরকম মানুষ হয় এবং তারা মার্জিনালাইজ হওয়ার কোনো কারণ নেই। এইটা সিনেমার থ্রু দিয়ে এসছে, তো এটা আমার কাছে খুব বড় একটা ঘটনা। আসলে আমি একবার একটুখানি বলছি যে হি ওয়াজ টু গুড এ ফিল্ম মেকার টু Yes, মানে exactly, এটা আমি বলতে মেক পারছিলাম ইট না। জাস্ট আ মেসেজ, মেসেজ করেনি আর কি, শুধু হ্যাঁ। একটা মেসেজ দেওয়ার জন্য না, ঋতু না। ওয়াজ টু গুড এ ফিল্ম মেকার ফর দ্যাট। ওর একদম একটা মানে যেটা ইন্ডিভিজুয়াল আর এই মুভমেন্টটা মিলে মিশে গেছে, সেটাই হচ্ছে একটা কারণ মস্ত আমি তো বড় সাহসের আমি তো পরিচয়। হ্যাঁ আমি তো মস্ত সেভাবে বড় দেখি না, সাহস। আমি তো একটা আইডেন্টিটি, আমি বারবার যখন ডিসকাশন হতো এই ছবিটা নিয়ে, আমি বলতাম একটা আইডেন্টিটির একটা আইডেন্টিটি ক্রাইসিস, এটা 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 তুই বোঝার চেষ্টা করবো, এটা একটা আইডেন্টিটি ক্রাইসিস, ইট ডাজন্ট মানে নেসেসারিলি সেক্সুয়ালিটি হতে হবে। এই নিয়ে অনেক তর্ক হয়েছে, কিন্তু এখন আমি ভাবি যে এই ছবিগুলো যদি ও না করতো, অভিনয় না করতো, তাহলে হয়তো এই ছবিগুলো হতো না, এবং সাধারণ মধ্যবিত্ত বাঙালিরা অনেক কিছু জানতো না, বুঝতে পারতো না। সেটা আমার কাছে খুব একটা জিনিস কি মনে হয়, এটা আমার অবশ্য ছবিটা দেখতে দেখতে বারবার মনে হয়েছে যে আবহ মানে যে বাবা ছেলের সম্পর্ক, তোমার চরিত্রটা এবং যিশুর চরিত্রটা, কোথাও ঋতুদা একটা নিজে ছেলে এবং বাবার প্রতি যে প্রগাঢ় ভালোবাসা, যে মিস করা বাবা চলে যাওয়ার পর, যার প্রতিফলন ফার্স্ট পার্সনে পত্রিকা সম্পাদকীয় বারবার পড়েছে, দিনের পর দিন পড়েছে, সেটা কোথাও নিজের স্ক্রিপ্টে কোথাও রিফ্লেক্টেড হয়েছে, বা তোমার যেমন চরিত্রটা বুঝিয়েছে কোথাও কি সেটা এসে গেছিল যে নিজের বাবার একটা ছায়া? না, আমাকে যখন চিত্রনাট্যটা শোনালো তখন আমার কোনো একজন বিশ্ববিখ্যাত পরিচালকের কথা মাথায় এসেছিল। আমি ঋতুকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি তার কোনো ছায়া, বা আমাকে কি সেই রোল মডেলটাকে ফলো করতে হবে? বললো, টিটোদা আমি কিন্তু সজ্ঞানে সেটা করিনি, এসে গেছে হয়তো। আমি কাউকে ছোট করবার জন্য এই চরিত্রটা করিনি, কাউকে বড় করবার জন্যও করিনি, লিখতে লিখতে এটা এসেছে। এই চরিত্রে যেরম যেরম বিহেভ করা দরকার আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি করো। সেটা তো মুখে বললো, কিন্তু প্রতিটি পদে প্রতিটি শটে আমাকে ও একদম মানে যাকে বলে ক্লাস ওয়ানের ছাত্রের মতো ধরে 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 এই জায়গাটা এইটুকু করো, এই জায়গাটা আরেকটু বাড়িয়ে দাও, এই জায়গাটা কমাও, কথা বলো না, আঙ্গুলের একটা ম্যানারিজম রাখো, তাল, সঙ্গীতের তাল তোমার মাথায় ঘোরে, কথা বলতে বলতে আঙ্গুলে সেই রিদমটা রাখবে। ছোটোখাটো ইউনো এই যে অলঙ্করণগুলো, যেগুলো কিন্তু খুব প্রকট নয়, কিন্তু নিখুঁত ডিটেইলিং, নিখুঁত ডিটেইলিং। আমি তো ব্যক্তিগতভাবে খুবই এনজয় করেছিলাম চরিত্রটা অভিনয় করতে গিয়ে। তবে বাবা ছেলের যে সম্পর্কের কথা তুমি বলছো, সেটাই তো ছবির অন্তর্নিহিত ব্যাপার। একদম। আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন মৃণাল সেন। মৃণালবাবু, প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে, প্রশ্নও বলবো না, এটা স্মৃতিচারণার একটা অংশ। যে আপনারই একটা লেখায় পড়ছিলাম যে এই প্রজন্মের পরিচালক মানেই আপনার কাছে ঋতুপর্ণ ঘোষ। অ্যাজ আ ফিল্ম মেকার, আপনার ওই উত্তরসূরিকে আপনি ফিল্ম মেকার হিসেবে ঠিক কিভাবে দেখেন? ঋতুপর্ণকে কবে দেখেছি? আমি দেখেছি ওর প্রথম যখন ছবি করে তখনই। আজ আমার বয়স 91 বছর। 14ই মেতে আমি 91 বছরে পড়েছি, আর ঋতু এখন 49 বছর, 30শে মে। সেই সময় আমি যখন তার অবস্থা দেখি, টিভিতে যখন শুনি,
ঋতুপর্ণ নেই, তখন আমি অবাক হয়ে যাই। আমি তখন একেবারে ভেঙে পড়ি। তারপরে যখন ওকে আমি দেখতে গেলাম, আমি আমার এই শরীরে, ভাঙা শরীরে, 91 বছরে, সেখানে থেকে ঋতুপর্ণ শুয়ে আছে। ঋতুকে এইভাবে কখনো শুয়ে থাকতে আমি কখনো দেখিনি। ওকে আমি দেখেছি ছবি করতে। ওর প্রথম ছবি আমাকে চমকে দিয়েছিল। সেই প্রথম ছবি নাম হচ্ছে হীরের আংটি। তাতেই আমি চমকে গিয়েছিলাম, এতটুকু ছেলে কিভাবে করলো, কিন্তু দাপিয়ে ছবি করে গেল। ও এই সিনেমার আঙ্গিকটাকে পুরোপুরি রপ্ত করেছিল তখন থেকেই সে চলেছে। তারপরে দেখলাম ওর দ্বিতীয় ছবি, ছবিটার নাম হচ্ছে 19 এপ্রিল। কি নাম? 19 এপ্রিল। যাই হোক, সেই ছবি যখন দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম। এই জন্য আমার সঙ্গে পাল্লা দিচ্ছ, তার মানে নিজেকে ভাঙছে, নিজেকে গড়ছে এবং সমস্ত কিছু আইন কানুন ভেঙে চলছে এগিয়ে। সিনেমার ধর্মই তাই। সিনেমার টেকনোলজির ওপর নির্ভর করে, প্রযুক্তিবিদ্যার ওপর নির্ভর করে। প্রযুক্তিবিদ্যা পাল্টায় এবং জীবনও পাল্টায়, সময়ও পাল্টায়। সেইভাবেই সমস্ত ভাষাটাও পাল্টে যায় সিনেমার। সেইভাবেই সেটাকে ও করে নিয়েছে। আর ভুল করার অধিকারটা তার জন্মে রপ্ত করেছে। এটি সব নিয়েই ঋতুপর্ণ আমার কাছে মহৎ হয়ে ওঠে এবং সে সত্যিই বড় মহৎ যে পরিচালক। সে শুধু চিত্র পরিচালকই নয়, সে পাঠক হিসেবে তার পরিচয় যা পেয়েছি তা অনবদ্য। সমস্ত মিলিয়ে এমন একটা জায়গায় ও পৌঁছে গিয়েছিল, আমি ভাবিনি ও কখনো থামবে। ও এগিয়েই চলবে, এগিয়েই চলবে। সেই মানুষটা কিভাবে 49 বছর বয়সে, এই বয়সে চলে গেল, আশ্চর্য। এবং আমরা সবাই মর্মাহত এই ব্যাপারে। কখনো ভাবতে পারিনি ঋতুপর্ণ এভাবে যাবে। ঋতুপর্ণ অনেক অনেক ছবি করবে এটাই ভেবেছিলাম। যে সম্পর্কটাকে জানে, যে মানবিক সম্পর্কের জটিলতাকে ধরতে পারে, তাকে ছিঁড়ে খুঁড়ে দেখতে পারে, এই রকম হচ্ছে মানুষ। সেই মানুষটি আর নেই, এ ভাবা যায় না। ওকে আর নতুন করে কিছু আমার বলবার নেই, শুধু বলবই কেন চলে গেল। চলে যাওয়ার কোনো কারণ নেই, একেবারেই নেই, ছিল না। সেই মানুষটা ঘুমিয়ে ঘুমিয়েই মারা গেল। আমি যখন দেখলাম, ঘুমিয়ে আছে, একটু ফ্যাকাশে হয়ে গেছে যেন, হয়তো ইন্টারনাল হেমারেজ হয়ে ওই রকম হয়, সেটা শুনেছি ডাক্তারদের কাছে। এইভাবে একটা মানুষকে চলে যাওয়া, এটা আমার কাছে একেবারে আশ্চর্য। মানে এত বড় অঘটন যে ঘটতে পারে আমার জীবনে, এটা আমি জানি না। ঋতুপর্ণ চলে গেল, কিন্তু আমি থেকে গেলাম। আমারই চলে যাওয়ার কথা, কিন্তু আমি যাইনি। এখন আমি ঋতুপর্ণর কথা ভাবছি, বলছি, শুনতে চাইছি আপনাদের কথা। এটা হওয়ার কথা নয়। ঋতুপর্ণ চলবে, দাপিয়ে দাপিয়ে চলবে, লাফিয়ে লাফিয়ে চলবে। ঋতুপর্ণ একের পর এক ছবি করে যাবে, নিত্য নতুন চিন্তা ভাবনায় জড়িয়ে পড়বে। এটাই ঋতুপর্ণ করেছে সারাটা জীবন। যতটা ছবি করেছে আমি সবই তাই দেখেছি। এই হোমোসেক্সুয়াল কথা, এই ট্রান্সসেক্সুয়াল কথা বলা হলো,
এই হেটারোসেক্সুয়াল প্রশ্নগুলো উঠলো, সেগুলোর সঙ্গে আমি নিজেকে জড়াতে পারি না, কিন্তু ওর ব্যাপারটা আমি বুঝি, কিভাবে আঁকড়ে ধরেছিল সমস্ত ব্যাপারটাকে। এইভাবে অঞ্জনের সঙ্গে ঋতুপর্ণের যে ইয়ে হলো, আজকেই পড়ছিলাম অঞ্জনের একটা লেখা টেলিগ্রাফে, সেটা শুনে যখন ভাবি বুঝি, সত্যিই বুঝি কত মহৎ প্রাণের লোক ছিল, বিরাট মাপের লোক ছিল। সেই মানুষটি আজ নেই, এই ভাবা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। রিনাদি, সৃষ্টিগুলো তো রয়ে গেল, ফিল্ম মেকার হিসেবে ঋতুদার ফিল্মে তোমার নিজের কাজ, তোমার ব্যক্তিত্ব, তার মানুষ হিসেবে ঋতুদা নিজেই বলতো, আমাদেরও বহুবার বলেছে যে একটা ছায়া তোমার পড়েছে। ফিল্মে কখনো ফিল্ম মেকার হিসেবে ফিল্ম মেকার অপর্ণা সেনের ছায়া পড়েছে? মনে হয়েছে তোমার কখনো যে তুমিও ঠিক এইভাবেই ভাবতে, এই দৃশ্যকল্পটা এইভাবেই সেলুলয়েডে তুলে ধরতে? সত্যজিৎ রায়ের ছায়া ডেফিনেটলি পড়েছে। সত্যজিৎ রায়ের ছায়া আমাদের সকলের উপরই পড়েছে। যেভাবে আমরা উত্তরাধিকার সূত্রে আমাদের বাবা মায়েদের গুণাগুণ, তাদের ডায়াবেটিস, তাদের ব্লাড প্রেশার, তাদের ব্লাড সুগার যেভাবে আমরা উত্তরাধিকার সূত্রে পাই, আমি আর ঋতু বলতাম যে সেইভাবেই আমরা মানিক কাকাকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। রবীন্দ্রনাথকে আমরা সবাই যারা বসে আছি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদের দুজনের আঙ্গিকের দিক থেকে, ভাবনার দিক থেকে একটা মিল ছিল। আমার মনে হয় না যে আমি ঋতুপর্ণকে প্রভাবিত আলাদা করে করেছি, কিন্তু হয়তো ওর যে নন্দন বোধ, সেটা খুব একটা ইমপ্রেশনেবল বয়সে যেহেতু আমার সংস্পর্শে এসেছে, ও নিজে বলতো, আমি অতটা বুঝি না, ও নিজে বলতো যে তোর একটা বিশাল প্রভাব আমার উপর পড়েছে রিনাদি। সাজানো, ঘর সাজাতে ভালোবাসি, এই সব কিছু প্রথম দিকে আমার বাড়ি থেকে নিত, টেবিল ল্যাম্প, রিনাদি এটা দেনারে। তারপরে ও দেখলো যে একটা ছবিতে হয়তো রিনাদির বাতিদার নিলাম বা অমুক নিলাম, তমুক নিলাম, কুশন নিলাম, সব ছবিতে তো হবে না, আরো ঘন ঘন ছবি করতো। আমার কত বকেছে, তুই এত গেঁতো কেন রে, ঘন ঘন ছবি কর। তো তারপরে ও কালেক্ট করতে আরম্ভ করলো। সেই কি কালেকশন! আমি সেদিন ওর বাড়িতে গিয়ে দেখছিলাম, একটা ঘরে তো তোমার একটা প্রমাণ সাইজের ছবি আছে, আমার আছে, শর্মিলার আছে, অনেকেরই আছে। কিন্তু আমি বলছি যে আমাকে কে একজন বলছিল তোমাদের পরের প্রজন্মের, আমার কখনো ঋতুকে আমাদের পরের প্রজন্মের মনে হয় না, কারণ মানসিকতার দিক থেকে আমি একটা অসম্ভব আত্মীয়তা বোধ করতাম ঋতুর সঙ্গে, ঋতুও বোধ করতো আমার সঙ্গে, যে আমাদের ছবি করার ধরনটা একরকম, আমাদের ভাবনার ধরনটা একরকম। সেখানে সেইটা হয়তো তোমাদের মনে হয়েছে যে প্রভাব, আমার তো মনে হয় যে স্টাইলটা কোথাও আমার মনে হচ্ছে একটা ভীষণ আত্মীয়তা, একটা মনের দিক থেকে একটা আত্মীয়তা। ঋতুদা যে পাগড়িটা অনেক সময় ব্যবহার করতো, সেখানেও কি তোমার একটা টাচ? সে তো পাগলা ছিল ছেলেটা একদম, সে সেজে গুজে এসে বললো, বলতো আমাকে রিনাদির মতন দেখাচ্ছে, এটা বলতো। তারপরে ওই সব ওর নায়িকারা আমাকে বলেছে যে এরম ভাবে সাজবি, ওইভাবে সাজবি। ফাইনালি একজন বলছে রিনাদি সাজতে হবে তো, বলে হ্যাঁ, তাই সাজতো। কোথাও একটা কি একটা কানেক্ট একটা ছিল আমাদের বহুদিন পর্যন্ত, একটা কি করে বোঝাবো, সত্যিকারের ভাই বোন যেরকম ভাবে একটা কানেক্টেড হয়ে যায় না, তাদের রাগ, অভিমান, ঝগড়াঝাটি সবকিছু হয়, কিন্তু সম্পর্কটা তো ডিনাই করা যায় না, সেটা আমাদের মধ্যে ছিল ডেফিনেটলি। এবং ওর বাবা যখন মারা গেলেন, আমি যখন গেলাম, তখন সে বললো তুই অন্তত আছিস, মা তো চলে গিয়েছিলেন, সেই ব্যাপারটা ছিল। তবে ঋতুর ছবিতে আমার ছায়া কতটা পড়েছে আমি বুঝতে পারি না, তবে মানিক কাকার ছায়া ডেফিনেটলি পড়তো। ইনফ্যাক্ট আমি ওকে সবসময় বলতাম যে তুই ভেতরে গ্রহণ কর, তুই বাইরের দিক থেকে ইয়ে করিস না, নকল করিস না। এবং ও
ও সেটা ওই বুঝতো, ও কিন্তু আমাকে বুঝতো, আমাকে যেমন বলতো, আমাকে আমার ছবি নিয়ে কত ক্রিটিসিজম করেছে। আমাদের এইটা একটা অদ্ভুত ছিল, পরস্পরের ছবির সম্বন্ধে আমরা কিন্তু, আমি ওকে বলতাম যে দেখ ভালো কথা বলার অনেকেই আছে, তুই আমাকে বলতো কোন কোথায় গন্ডগোল ছিল, এবং আমি বলতো শোন রিনাদি এই জিনিসটা এইভাবে না করে এটা করলে পারতিস, এরকম অনেকবার বলেছে। এই জাপানিজ ওয়াইফের একটা সিন রাহুলের, বললো যে এটাকে তুই ওয়াই ডিড ইউ প্লে ইট ফর কমেডি, ওটাকে ওটা এমনিতেই হাসি আছে, ওটার মধ্যে এমনিতেই একটা ইনহেরেন্ট হিউমার আছে, তুই কেন ওটাকে কমেডি করতে গেলি কেন? আমি বলে হ্যাঁ ঠিক বলেছিস রে, ইস কেন করলাম। আমারও তেমনি, আমি ওকে যখন বলেছি ও বলি ইস সেটা একটু আগে বলতে পারলি না, এরকম একটা সম্পর্ক ছিল আমাদের। আমি প্রভাবিত মানে ওই মানুষ হিসেবে আমার রুচি, আমার নন্দনবোধ কিছুটা ওকে প্রভাবিত করেছিল, যেভাবে একজন দিদির নন্দনবোধ একটা ভাইকে প্রভাবিত করতে পারে। পরিচালক হিসেবে সত্যি সত্যি ও প্রভাবিত হয়েছিল সত্যজিৎ রায়। মানে তুমি বলছো ব্যক্তি সত্তা প্রভাবিত হয়েছে, কিন্তু সেটা তো নিশ্চিত শিল্পী ধারণা সত্তার অপর্ণা সঙ্গে সেনের প্রভাব মিশে যাওয়া ঋতুপর্ণার উপর যথেষ্ট ভাবে পড়েছে। তার ফ্রেমিং, তার কাহিনী, তার বিন্যাস, হ্যাঁ সমস্ত কিছু। এই যে যেমন ঘর সাজানো বাড়ি থেকে, আমি শ্বেত পাথরের থালায় দেখেছি অপর্ণা সেন বাড়ি থেকে কুশন নিয়ে আসছে, গাছ নিয়ে আসছে, সেট সাজাচ্ছে। এইটা যেমন ওর ভালো করবার মধ্যে করা একটা ইনহেরেন্ট কোয়ালিটি আছে না, ঋতুর সেম জিনিস ছিল। গুছিয়ে করা, অনেক সময় মনে হতো যে এটা একটা পোস্ট কার্ড গোছের, তা তো নয়। সব সর্বাঙ্গীন ভাবে জিনিসটাকে একটা অদ্ভুত সৌন্দর্য বোধ ছিল, সেন্স অফ ব্যালেন্স ছিল। আর সব থেকে বড় গুণ যেটা লেগেছে আমার, অনেক সমকালীন পরিচালক রয়েছে, ঋতু হচ্ছে আধুনিক পরিচালক, ভাবনা চিন্তা অনেক দূর এগিয়ে, ইজ অ্যাহেড অফ হিজ টাইম। অসাধারণ। এইখানে আমার প্রশ্ন থাকবে যে সত্যজিৎ রায়ের সঙ্গে তুমি কাজ করেছো, তার ঋতুদা সবসময় বলতো যে সত্যজিৎ রায় আইডল, ওই লোকটা না থাকলে ছবি করাই শিখতাম না। তো এই দুজনের যদি তুলনা অভিনেতা হিসেবে তোমায় করতে বলি, যে পরিচালক হিসেবে সত্যজিৎ রায় এবং পরিচালক হিসেবে ঋতুপর্ণ ঘোষ, কোথাও কতটা মিল ছিল? এটা খুব কঠিন, মানে উত্তরটা দেওয়া খুব কঠিন। তবে ঋতুর একটা ক্যারেক্টারকে হ্যান্ডেল করার মধ্যে অনেকটা ওয়ার্মথ ছিল, অনেক বেশি আদর ছিল। আমি অন্তত সেইটুকু পেয়েছি, সেই জন্য ওর কাছে অনেক বেশি সহজ হতাম। মানিকদার কাছে আমি একটু বরাবরই ভয়ে ভয়ে কাজ করেছি, অভিনেতা হিসেবে ভয়ে ভয়ে কাজ করেছি। ঋতুর মধ্যে অদ্ভুত একটা কিরকম একটা হৃদ্যতা থাকে না মানুষের মধ্যে। ঋতু মানিক কাকাকে ভেতরে নিয়ে নিয়েছিল পরে, ওর একটা ওই যেটা বিন্যাস বললে, যে চিত্রনাট্যের বিন্যাস, ওই একটা লেট মোটিভ ঘুরে আসা, এই জিনিসগুলো বা ডিটেলের দিকে নজর, এটা মানিক কাকার থেকে পেয়েছিল। তারপরে একটা জেনারেশনাল তফাৎ তো ছিল। ঋতু তারপরে সেখানে ওর সময় যেটা এক্ষুনি টিটো বললো যে ভীষণ আধুনিক, সে যে এই আধুনিকতাটাকে কোথায় বোঝা যায়, যে ওর যে মানে রিলেশনশিপের কমপ্লেক্সিটি, সেটা মানিক কাকার মধ্যে অনেক বেশি আমার মনে হয়েছে যে কমপ্লেক্সিটি অফকোর্স ছিল মানিক কাকার মধ্যে, অনেক লেয়ার্স থাকতো, কিন্তু মানে নারী পুরুষের সম্পর্কের কমপ্লেক্সিটি, ফাইনালি পুরুষের সম্পর্কের কমপ্লেক্সিটি, সেখানে যেখানে মানিক কাকার শেষ হয় সেখানে ঋতু, যেহেতু আরো পরেকার সময় এসছে, পরবর্তী সময় এসছে, সেখানে সে এগিয়ে গেছে। ঋতু নিজে যা সেটা হবার সাহসটা ক্রমশ সংগ্রহ করেছিল। ওকে আমি চোখের সামনে দেখেছি বদলাতে, ধীরে 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 সাজগোজ সবকিছু, নিজেকে যেন প্রতিমার মতন গড়লো, নিজে কিরম ভাবে গড়লো নিজেকেও, এবং সেই সাহসটা আমি খুব অ্যাডমায়ার করি। কজন লোক পারে যে সমাজের তোয়াক্কা না করে নিজে যা তা হতে, কজন পারে? তুই তো পেরেছিস অত্যন্ত গর্বের সঙ্গে। হ্যাঁ, এবং এই নিয়ে আমি বলছি এই প্রসেসটা আমি সাক্ষী, কারণ এটা আমি ওকে, এটা কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমি আমার একদম অন্তরের ভালোবাসা দিয়ে কথাটা বলছি।
দিদি হিসেবে আমি ওকে একটা সময় খুব বিয়ে দেওয়ার চেষ্টা করতাম, যখন প্রথম এসেছিল, এই তুই বিয়ে কর, না না, কারণ বিয়ে করিস বলতো, না তোকে বিয়ে করতে হবে, আমি তোর জন্য পাত্রী দেখছি অমুক তমুক, সেটা তুই জ্বালাস না আমাকে বললো। তারপরে একদিন আমাকে একটা বই দিল, ওর একজন বন্ধুর দেয়া, পুরুষ বন্ধুর দেয়া বই। আমি বলি তুই তো কবিতা পড়িস সব জায়গায়, তুই এটা একটু এর থেকে কবিতা দেখতে পারিস। আমি তার ফ্লাই লিফটা খুলে দেখলাম, আমি পোলটাতে গিয়ে দেখলাম সেখানে লেখা আছে তোমাকে আমি। আমার না একদম চোখের সামনে একটা দরজা খুলে গেল, জানলা খুলে গেল। আমি ভাবলাম যে আমি কি করছিলাম, এই ছেলেটাকে আমি এইভাবে কেন যন্ত্রণা দিচ্ছিলাম। এবং আমি তারপরে পরে ওর যখন নেক্সট টাইম এলো, আমি ওর কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি বললাম তুই আমায় ক্ষমা কর ভাই, আমি আর কোনোদিন বলবো না তোকে, আমি বুঝতে পারিনি। এবং এই যে বাঁধনটা একবার ভেঙে গেল, বন্ধনটা, তারপরে আমাকে সব বলতো, এবং আমি ওকে খুব ভেতর থেকে বুঝতে পারতাম। এবং চোখের সামনে দেখলাম ধীরে 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 ধীরে। আমি ওকে বলেছিলাম যে রিঙ্কু একটা জিনিস জানিস তো, তুই যেরকম, সেটা তুই ফিল্ম মেকার বলে তোর কিন্তু কতটা সুবিধে তুই ভেবে দেখেছিস। নিউ জার্সির বাড়িতে বসে বলেছিলাম। তখন আমি বললাম তুই ধর ব্যাংকে যদি ক্লার্ক হতিস বা একজন ব্যাংকার হতিস, বললো যা ভাগ্যিস হয়নি রে। আমি বলে যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে এখানে কতখানি একটা ফ্রিডম দিয়েছে, আমি একজন শিল্পীর কতখানি, যদি তুমি তাকে এক্সেন্ট্রিক ভাবো, নিউরোটিক ভাবতে চাও ভাবো, কিচ্ছু এসে যায় না। কিন্তু সে নিজে যা সেটা হওয়ার তার ক্ষমতা খানিকটা থাকে, এবং সেই ক্ষমতা রিঙ্কু অর্জনও করেছিল। আমি ওকে অনেক অনেক বড় জায়গায় রাখি। অঞ্জনদা, আমার মনে হয় যেটা আমার বলতে ইচ্ছে করছে বলে বলছি যে এই কথা হচ্ছিল রিনাদির সঙ্গে মিলটা, আমার মনে হয় মিলটা একটা, আমি যতটুকু ঘনিষ্ঠ হতে পেরেছিলাম, এই রিনাদির একটা ভীষণ মানে একটা ওপেননেস আছে। একজন পরিচালক, একজন এত বড় স্টার অ্যাক্ট্রেস, পরে পরিচালক, কিন্তু রিনাদির সঙ্গে খুব সহজভাবে মানুষ হিসেবে ক্রিটিসাইজ করা যায় না, সকলের সামনে বলা যায় এটা ভালো লাগেনি, রিনাদিও বলে ওটা ভালো লাগে। এই যে ওপেনলি কথা বলতে পারা এবং ওপেনলি ক্রিটিসিজম নেওয়া, আবার সেটাকে, এইটা ঋতুর মধ্যে ছিল, ভীষণ স্ট্রংলি ছিল। মানে আমি আমার চারপাশে অন্যদের, তার কারণে ভীষণ কনফিডেন্ট ছিল আসলে। সেই কনফিডেন্সটার একটা মিল আমি পাই। তুমি ঠিক এই কথাটা আমি আমেরিকায় প্রায় 6 মাস আগে বলেছিলে যে রিনাদি এবং ঋতুদাকে যে কোনো ফিল্ম নিয়ে তুমি যা খুশি বলতে পারো, ঠিক ওরাও বলতে পারে সেটা। এবং এটার মধ্যে কোনো সাহসিকতা ঠিক নয়, এটা হচ্ছে এক ধরনের আধুনিকতা, যেটা ঋতুদা বলছে আধুনিক মানুষের পারে, এটা খুব আধুনিক হতে হবে, শহুরে হতে হবে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং যে কারণে এই 3 বছরের আমার অসম্ভব ঘনিষ্ঠ হয়েছিলাম তো 2010-এ, 3 বছরে আমি অনেক কিছু ওকে বলেছি যেগুলো চট করে বলা যায় না, ছবি সম্পর্কে, কাজের সম্পর্কে, বা ও আমাকে যেগুলো বলেছে এরকম বলা মুশকিল, কিন্তু সেটা খুব ওপেনলি বলতে পারা গেছলো আর কি, বিকজ হি ওয়াজ আ ভেরি ভেরি মডার্ন পার্সন, ইন্সপায়ার্ড বাই অ্যানাদার এক্সট্রিমলি মডার্ন সাহসী পার্সন। এইটা আমি এই যোগসূত্রটা দেখি। এবং আরেকটা জিনিস আমার মনে হয়, আবার ফিরে আসছে ওই প্রসঙ্গটাতে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, যে পৃথিবীতে প্রচুর সমকামী ফিল্ম মেকার, সমকামী আর্টিস্টরা এসেছে, প্রচুর এসেছে। আমি এক্ষুনি অজস্র নাম বলে দিতে পারি, কারণ আমার অনেক ব্যক্তিগত বন্ধু আর্টিস্টরাও তাই, ঋতু একজন সেরকম। কিন্তু কজন সমকামী আর্টিস্ট এত ভালো, এত বড় মাপের হেটেরোসেক্সুয়াল রিলেশনশিপ এর গল্প তৈরি করতে পেরেছে? আর যদি বসে আমি ভাবি, বড় বড় গে ফিল্ম মেকার্স এত স্ট্রংলি হেটেরোসেক্সুয়াল রিলেশনশিপ, মানে নারী পুরুষের গল্প এত পাওয়ারফুলি একদম। তখন কিন্তু আমি যখন দেখেছি, আমি ঋতুকে আবার বলেও ফেললাম যে আমার মনে হয় তুই স্ট্রেট, জানিস, ইউ আর আ স্ট্রেট গাই। এটা হতে পারে না। হাউ কুড ইউ মেক, আমি তো করতে পারবো না এরকম এত স্ট্রংলি একটা ওম্যান এন্ড ম্যান রিলেশনশিপ। দোষর, আমি জোশের কথা, দোষর, ফিল্ম খুব
খুব আমার দোসর আমার খুব মনে হয় ওয়ান অফ ঋতু স্ট্রংগেস্ট ফিল্মস ইজ দোসর। খুব খুব আমার দোসর আমার ভালো লাগে। ঋতুকে বলেছিলাম হওয়ার পর যে এত এত তুই মানে ও কোথায় যে শঙ্করের সিনটা মনে আছে, শঙ্কর উইথ দ্য প্রস্টিটিউট, ওইরকম একটা সিন। আর ওই যে একটা বিজার এলিমেন্ট ঢোকালো তার মধ্যে, ব্ল্যাক হিউমার, এই ঋতুর যে এই আধুনিকতা, এইগুলো ঋতুর মধ্যে যে আরো একটা দিক ছিল যেটা রবীন্দ্রনাথের ইন্সপিরেশনে, সেটা হচ্ছে একটা মিস্টিক দিক। হ্যাঁ, সেটাও ছিল, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যেটা রবীন্দ্রনাথের কখনো ছিল না, তিনি তার সময়কার মানুষ, যে বিজার দিকটা, এটা একটা জীবনের তো অনেক বিজার দিক থাকে, কিন্তু এত আর মানে উইথ একটা আনএরিং একদম নির্ভুল ভাবে সেটা ধরা, মানে ওই সিনটা যেখানে শঙ্কর আসছে, তারপরে ইয়ের সঙ্গে বোধহয় কঙ্কনার সঙ্গে বসে কথা বলছে দুজনের, অদ্ভুত দুজনের স্বামী এবং স্ত্রী, ওই সিনসগুলো কি করে লিখলো এই ছেলেটি, কি করে লিখলো, আমার মাথার মধ্যে ঢুকে দেখতে ইচ্ছে করলো কি করে লিখলো। খুব খুব আমার ভালো লেগেছিল। অঞ্জনদা, অভিনেতা হিসেবে তুমিও তো পরিচালক অভিনেতা, একটা এটা তো মানে দ্বৈত সত্তার ব্যাপার, যে অভিনেতা সত্তা পরিচালক সত্তা, সেইখানে ঋতুদা তো তোমার মতো অনেক আগে থেকে অভিনয় আগে, তারপরে পরিচালনা, এইভাবে নয়, পরিচালক, প্রতিষ্ঠিত পরিচালক, তারপর অভিনেতা, তারপর ক্যামেরার সামনে আসা, এটা কি কোথাও একটা ট্রানজিশন মনে হয়েছে তোমার, নাকি খুব স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে ইচ্ছে হয়েছে এসেছে? মানে না, আমার মনে হয়েছে এটা ও যে ধরনের চরিত্র করেছে সেটা একটা বিশেষ ধরনের চরিত্র, এবং সেটা করতেও ভালো পেরেছে, তাই ও করেছে। মনে হচ্ছে যেন ঋতুদার জন্যই লেখা হয়েছিল এই চরিত্রগুলো। ওই চরিত্রগুলো ওই হেটেরোসেক্সুয়াল চরিত্র নয়, অন্য ধরনের চরিত্র। এগুলো ওর ব্যক্তি সত্তার জায়গা থেকে ও মনে করেছে এটা আমার করা জরুরি, এবং আমাকে বহুবারও বলেছে যে এটা আমার একটা স্টেটমেন্ট। আমি নিজের ছবি যখন করব তখন আমি কিন্তু নায়ক নায়িকাদের নিয়ে করব, এই চিত্রাঙ্গদাটা করছি, কিন্তু তার মানে সবসময় আমি করবো না। আমি একবার খুব ক্রিটিক্যাল হয়েছিলাম ওর সম্পর্কে, যে সারাক্ষণ কেন তুমি এভাবে, কেন নয়, এটা আমার বলতে আজ খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয়েছিল, বন্ধু হিসেবে বলেছিলাম একটা সময় যে ওয়াই। কেন, একটা কথা বলি অঞ্জন, সরি আমি একটু ঝগড়া করছি, হ্যাঁ তোর সঙ্গে সবসময় আমার ঝগড়া হয়, সেটা হচ্ছে যে যদি হেটেরোসেক্সুয়াল যারা শুধুই হেটেরোসেক্সুয়াল করে যেতে পারে, তাহলে কেন একজন গে ফিল্ম মেকার কেন শুধু সেটা করবে না? ইনফ্যাক্ট আমি একটা গে ফিল্ম করতে চাই, আমি করতে চাই, I have understood from deep inside একটা গে মানুষের মানসিকতা আমি খুব গভীরভাবে বুঝেছি, তার জন্য ঋতুই দায়ী না। আমি সেটা নয়, আমি খালি মনে হয়েছিল দ্যাট ও কোথাও গিয়ে, আমি ওকে বলতে চেয়েছিলাম যে তুমি কোথাও গিয়ে ইউ আর নট রিস্ট্রিক্টেড টু ইয়োর সেক্সুয়ালিটি, তুমি তো একটা অনেক বড় জগতের মানুষ, তুমি এক ধরনের জিনিস করছো কেন, আবার ফিরে এসো। আমি একটা ছবি ওর সঙ্গে প্ল্যানও করেছিলাম, ওখানে অভিনয় করবে ও, আমি অভিনয় করব, এবং সেটা একটা হোমোসেক্সুয়াল রিলেশনশিপের গল্প নিয়ে আমরা ভেবেওছিলাম। আনন্দ ভৈরবী নাম দেওয়া হয়েছিল, আমি স্ক্রিপ্টটা লিখেছিলাম, ও দুজনে মিলে একসঙ্গে করার কথাও হয়েছিল একটা, কিন্তু এটা কি আরেকটি প্রেমের গল্পের পর? হ্যাঁ, কিন্তু সেটা মানে হয়ে ওঠেনি, কোনো কারণে হয়ে ওঠেনি। আমার প্ল্যান করেছিলাম, যেখানে আমি ভেবেছিলাম যে ঋতুকে আমি বলেছিলাম যে তোমাকে আমি একটা পুরুষ হিসেবেই দেখবো, মেয়ে হিসেবে নয়, মানে মেয়েলি পুরুষ নয়, পুরুষালী পুরুষের মতনই, চুল টুল রাখতে হবে, করতে হবে সেরকম ভাবে। তো সেটা হয়ে উঠলো না। কিন্তু আমি যেটা নিয়ে বলতে চাইছিলাম যে কোথাও এটা বলা যেত, এবং হি কুড অ্যাকসেপ্ট ইট। আমার মনে হতো পরে বাড়ি ফিরে এসে আমি কি হার্ট করলাম, আমার এটা বলা ঠিক হলো কিনা, কিন্তু পরে আমি দেখলাম না, মানে এই বন্ধু যাকে বলা যায়, এটা ইজিলি বলা যায়, কেন আমি বলতে পারবো না এটা। তো সেইটা আমার কাছে খুব মনে হয় দ্যাট ইজ ভেরি স্ট্রং পয়েন্ট, দ্যাট খুব আধুনিক, এবং খুব ওর জাস্ট নট রিস্ট্রিক্টেড টু তার সেক্সুয়ালিটি, মানে নট রিস্ট্রিক্ট তার থেকে অনেক বড়। রিনাদি যেটা বলছে যে হ্যাঁ আস্তে 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 ওর নিজেকে প্রকাশ করলো পরিষ্কার ভাবে এবং খুব স্ট্রংলি। প্ল্যাটফর্ম দরকার ছিল, প্ল্যাটফর্মটা পেয়েছে সিনেমাটাই ওর সেই প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে ওর নিজের কথাটা বলার ভীষণ প্রয়োজন ছিল, এবং ও খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ, ও খুব কষ্ট পেয়েছে, ও না মানে সমাজ তো কিরকম কষ্ট অনেকবার পেয়েছে, এবং ওই যাকে বলে আগুনে পুড়ে সোনা হওয়া না, ঋতুরটাই হয়েছিল একদম। খুব আমি জানিও কত কষ্ট পেয়েছে,
আমাকে বলতো তো অনেকবার অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এই কষ্টটা যেটা এটা সাইন অফ আ ট্রু আর্টিস্ট, যে কষ্টটা তারপরে প্রকাশিত হয়েছে মানে শিল্পের মাধ্যমে, সেটাই তো সবচেয়ে মানে সেটাই হচ্ছে একটা শিল্পীর সেন্টিমেন্টালাইজ করেনিও, সেইটা খুব চিত্রাঙ্গদা ছবির শেষের দিকটায় আমার মনে হয়েছে কোথায় যেন ও ফিরতে চাইছে। আমি সেটাকে নর্মাল শব্দটা ঠিক নয়, মানে বোধহয় সাধারণ জীবনযাত্রা, সাধারণ মানুষের যে সময় যিশু ওকে ছেড়ে চলে গেল, তারপর বোধহয় এই চরিত্রটি জানি না, খালি মনে হয়েছিল জানো তো এটা এইভাবে শেষ করার জন্য ও কিন্তু অসম্ভবভাবে ক্রিটিসাইজড হয়েছে এলজিবিটি মুভমেন্ট থেকে। এই গে মুভমেন্টের লোকেরা অনেকবার যারা সেক্স বলছে তুমি পলিটিক্যালি এত কারেক্ট থাকছো না কেন, কারণ ঋতু পলিটিক্যালি কারেক্ট কথা বলেনি শেষকালে গিয়ে, বলেনি যে সেক্স চেঞ্জটা, অফকোর্স সেক্স চেঞ্জের সপক্ষে, সে পুরো ছবিটাই সপক্ষে, কিন্তু এই মানুষটা রিফিউজ করলো, সে বেরিয়ে। এটাও কিন্তু আমার মনে হচ্ছে একটা অদ্ভুত সাহসী ঋতু, একটা অদ্ভুত মানে স্ট্রং পারসন। তাহলে কি ওর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, একটা ডিকটমি ছিল কিছু? না, আমার মনে হয় না। আমার মনে হয়েছে ও এক জায়গায় ওর কাছে মনে হয়েছে যে আমি যেরকম আমি সেরকম থাকি, আমি আমার মতন, কিন্তু পলিটিক্যালি কারেক্ট আমি হব, দায়বদ্ধ থাকা আমার নেই। ওই যেটা রিনাদি একটু আগে বলছিল মেসেজ দেওয়ার দায়বদ্ধতা, ওইটা ছিল না, ওসব ছিল না। ওটা মানে জাত শিল্পীর সেটা থাকে না, আমি এরা মেসেজ দেব শুধু, জাত শিল্পীরা সেটা করে না, কারণ সে তো ক্রিটিসাইজড হয়েছে। আমি করলে ক্রিটিসাইজ হলে কিছু এসে যায় না, কিন্তু ঋতু যে who is so much a part of the movement, who actually সিনেমাতে এত বড় মুভমেন্ট করলো, তাকে ক্রিটিসাইজ করা হলো, সেগুলো আমাকে আরো বেশি কষ্ট দিয়েছে রাদার দ্যান ছবিটা। রিনাদির পাশাপাশি আরেকটা জিনিস, যে প্রথম ছবি থেকে আমার বহু মহিলা বলেছেন যে একেবারে মেয়েদের মনের ভেতরের কথাটা একজন পরিচালক তার ক্যামেরায় কিভাবে তুলে আনতে পারেন, কিভাবে স্ক্রিপ্টে তুলে আনতে পারেন, এটা তুমি কি বলবে? কি থেকে আসে? অবজারভেশন, সেন্সিটিভিটি, মানে কি থেকে পরিচালক ঋতুপর্ণর ছবিতে মহিলারা এত সত্যি, এত বাস্তবসম্মত, এত ভাবনাটা কি করে রিফ্লেকশন হয়? রবীন্দ্রনাথ যখন পূজার গান লিখতেন আর প্রেমের গান লিখতেন, তুমি তফাৎ বুঝতে পারো? আমি পারি না একেবারে। তার কারণ রবীন্দ্রনাথের একটা অ্যান্ড্রোজিনাস কোয়ালিটি ছিল, নারী অর্ধনারীশ্বর, ঋতুর মধ্যেও সেই অ্যান্ড্রোজিনাস কোয়ালিটিটা ছিল। আমার মনে হয় যে কোনো আর্টিস্টের মধ্যে তাই আছে। তোমার মধ্যে there is a male somewhere, of course there is a male somewhere, ঋতুদার মধ্যেও there is an element of a female somewhere, কিন্তু সেটা কম বেশি থাকে। হ্যাঁ, সেখানে ঋতুর মধ্যে সেটা খুব মানে খুব একেবারে মিলেমিশে গিয়েছিল। অনেক দিন পর্যন্ত আমি ভাবতাম যে ও হি ইজ আ ওম্যান ইন আ ম্যানস বডি, অনেকদিন পর্যন্ত আমি ভাবতাম, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে না, ও কিন্তু অ্যান্ড্রোজিনাস, সত্যিকারের সবচেয়ে মানে মহৎ অর্থে অ্যান্ড্রোজিনাস, এবং সেই অ্যান্ড্রোজিনাস কোয়ালিটিটা ওকে বুঝতে সাহায্য করেছে। ও বলতো কিন্তু আমাকে I would like to be called an androgen। হ্যাঁ, সেখানেও পৌঁছেছিল, সেখানে ধীরে ধীরে পৌঁছেছিল। Why are you calling? আমি কার কোন আমি গিয়ে বলছিস কেন? আমি মানে এগুলো বলেছি, আমি বলে ফেলছি আজকে এইভাবে। না, বলে ফেলার মধ্যে আমি কেন বলছি জানিস, না, আর আমি কেন বলছি জানিস তো, লোকে হয়তো বলবে সব কথা বলার কি দরকার, কিন্তু যারা বলবে তারা আমার মনে হয় তারা তো ঋতুর যন্ত্রণাটা দেখেনি, তারা তার সাহসটাও বুঝতে পারেনি। আমি বলবো, আমি সগর্বে বলবো, কেন বলবো না, আমি এবং হ্যাঁ, অঞ্জন ঠিকই বলছে যে আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি সেটা থাকে, এবং আমিও আশা করি যে আমি পুরুষ চরিত্র যখন লিখবো, আমি যখন দীপু চরিত্র লিখেছিলাম দীপক যুগান্ততে, তখন আমি পুরুষ হিসেবেই লিখেছিলাম সেটা, আমার মধ্যে যে পুরুষ সত্তা সেটা লিখেছিল। ঋতুর মধ্যে নারী সত্তা মেয়েদের বুঝতে পেরেছে, আরো অনেক ফিল্ম মেকার আছে যারা মেয়েদের বুঝতে পেরেছে,
অনেক অনেক পুরুষ মানে সাহিত্যিক আছেন যারা মেয়েদের বুঝতে পেরেছেন, তার কারণ জাত শিল্পীদের মধ্যে এই কোয়ালিটিটা থাকে, অ্যান্ড্রোজিনাস কোয়ালিটিটা থাকে। একটা জিনিস রিনাদি, যন্ত্রণার কথা তুমি বারবার কেন বলছো? ঋতুদা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, শ্রদ্ধা পেয়েছেন মানুষ হিসেবে, জানো, মানুষ হিসেবে একা একজন মানুষ ব্যক্তিগতভাবে কোথাও গিয়ে একা থাকার ব্যাপার, একটা লোক সে ঘুমের মধ্যে চলে গেল, কেউ নেই, আমরা সকালবেলা জানতে পাচ্ছি, এই যেটা একা হয়ে পড়া, একটা তো কমপ্লিটলি একা হয়ে থাকা। হ্যাঁ, তার নিশ্চয়ই বন্ধু আছে, পার্টনার্স ছিল জীবনে, কিন্তু আমি কোথাও গিয়ে মনে হয়েছে একটা পয়েন্টে গিয়ে ঋতু আমার থেকে আলাদা, কারণ ঋতু আমার থেকে একা। আমাকে ইমেলে, ও বাংলা সফটওয়্যার ছিল, ইমেলে চিঠি লিখেছিল একবার, আমি উত্তর দিয়েছিলাম। আনফর্চুনেটলি আমি রোমানে, আমার কাছে ছিল না ওটা। সেখানে লিখেছিল যে দীপাবলির উৎসব হচ্ছে চতুর্দিকে এবং নিষ্প্রদীপ ঘরে আমি বসে আছি একা। তখন আমি ওকে লিখেছিলাম, কেন তুই একা? তুই এরপর থেকে কোনো এরকম ধরনের উৎসবে তুই অন্তত আমাকে বলিস, আমি চলে আসবো, কি তুই আমার কাছে চলে আসিস। জানি না, ও একাকিত্বটা ওকে ওর পড়াশুনোয় সাহায্য করেছে। ওর একটা গভীর পাণ্ডিত্য ছিল, পড়তো, আমাকেও বকতো, বলছে তুই আজকাল কেন আরো আগের মতন পড়িস না। আমরা তো একসঙ্গে অনেক পড়েছি, কবিতা পড়েছি, যা সাহিত্য পড়েছি, দুজনে মিলে আলোচনা করেছি প্রচুর। একসময় আমাকে ভীষণ বকেছি যে তুই কেন নাচ দেখতে যাচ্ছিস না আমার সঙ্গে, চল, তুই কেন মিউজিক কনফারেন্সে যাচ্ছিস না, চল। একজন ফিল্ম মেকার হতে গেলে সমস্ত অভিজ্ঞতা একদম স্পঞ্জের মতন গ্রহণ করতে হয়, শুধু একদম ফিল্ম ওয়ার্ল্ডের মধ্যে তুই কেন, এই ফিল্ম ওয়ার্ল্ডের থেকে তুই কতটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবি, এই সব আলোচনা আমাদের হতো। কিন্তু আমি বলছি যে ওর এটার মধ্যে দিয়ে ও রবীন্দ্রনাথকে পেয়েছে, গভীরভাবে পড়াশোনা করেছে। একটু আগে টিটোর সঙ্গে আমার আলোচনা হচ্ছিল যে সে প্রগাঢ় পাণ্ডিত্য যেটা, সেটা কিন্তু ওই একাকিত্বটা না হলে আবার হয় না, সময় পাওয়া যায় না। টিটোদার ডিরেক্টর হিসেবে একজন অভিনেতাকে যে ইনস্ট্রাকশন, সেটা একদম প্রথম দিন স্ক্রিপ্ট শোনানো থেকে একেবারে তার শুটিংয়ের পর্ব, প্রত্যেকটা পর্বে, সেটা মানে কিভাবে ঋতুপর্ণ ঘোষ ইউনিক ছিলেন? মানে আমি দেখেছিলাম বারবার আমরা শুটিং যখন কভার করতে যেতাম বা চোখের বালি থেকে ঋতুদার শুটিংয়ের সময় একাধিকবার গেছি, একেবারে খুঁটিনাটি ডিটেলস, কোন দিকে তাকাবে, কোথায়, মানে সেটা হয়তো অন্যান্য পরিচালকরাও করে, কিন্তু কোথাও একটা প্রবল মাতৃত্ববোধ, মমত্ব, মানে এবং পারফেকশনিস্ট, এইগুলো খুব মিশেছিল। সেটা একটা অভিনেতার আয়নায় তোমার এই শব্দটি আমার ভালো লেগেছে, পরিচালনার মধ্যে একটা মাতৃত্ববোধ ছিল। হ্যাঁ, খুব একটা বিড়াল ছানাকে যেমন, হ্যাঁ, সেরকম ভাবেই ও শিল্পীদের হ্যান্ডেল করতো। অ্যাট দ্য সেম টাইম খ্যাপাটে ছিল, রেগে যেত দুমদাম, এই উইকটা ছুঁড়ে ফেলে দিল, আজকে এক্ষুনি আমি আর শুটিং করব না, কালো বিড়াল সামনে দিয়ে গেছে, আমি কাজ করব না। ও তো উইচক্রাফট শিখেছিল। এই প্রসঙ্গে বিড়াল ভীষণ ভয় পেত। ও সাউথেন পার্কে যেখানে ও শিখতে গেছিল, তিনি কখনো কোনো পুরুষকে উইচক্রাফট শেখাননি। আচ্ছা। ঋতু প্রুভড হিমসেলফ দ্যাট যে না, আমি নারী। এবং সেই ইপসিতা ভদ্রমহিলা, নামটা ঠিকই বলছে, হ্যাঁ, তাকে শিখিয়েছিলেন। ওর এই কতগুলো ইনহিবিশনস ছিল, কালো বিড়াল গেলে আজকে শুটিং করবো, লাহাবাড়িতেও হয়েছিল, হেদুয়ার বাড়িটাতে, এরকম। ওর একটা সবকিছুর সঙ্গে একটা ইনসেশিয়েবল একটা কৌতূহল, কিউরিওসিটি ছিল। এই যে উইচক্রাফট, এটার মানে শিখবো মানে তো শিখবই, ও আর যে কোনো জিনিসের গভীরে চলে যেত তো। কিন্তু ওই ওর খ্যাপামিটা না থাকলে, একটু বাউলপনা ছিল তো, এটা না থাকলে মজা থাকতো। মনে আছে এই কয়েক সপ্তাহ আগে ঋতুদার শেষ ফোন করে, আমরা তো বিভিন্ন মাতৃভাষায় যার যেভাবে নাম ব্যবহার হয় সেইভাবে বাংলা বানানটা করি। হলো, দেখ সুমন, তুই যদি আর একবার এই বড় বড় করে এই নামটা দিতে আমার চোখে লাগছে, তুই সরাবি কি না আমায় বল। তো আমি লজিক্যালি বোঝানোর চেষ্টা করলাম, না এটা ওনার ভাষা এইভাবে বলা হয়, যে না না তুই এক্ষুনি সরা।
মানে আমি বলছি এই যে মানে মায়ের মতো বকুনি, হ্যাঁ ওর বকুনির রকম কি, তুই ওকে খেতে দেবে না, তুই যা দোতলা বাস চাপা পড়ে মর, এইসব অদ্ভুত, মানে সেটার উপর সিরিয়াসলি নেওয়াও যায় না। মানে তার মধ্যে বকার মধ্যে যে এক ধরনের একটা প্রশ্রয় আদর সবটাই ছিল, সেটাও থাকতো না যে তা না, সেই জন্য ওইভাবে বলতো। কখনো আরোপিত বলে মনে হয়নি কিছু ওর আচরণ, কখনো আরোপিত লাগেনি আমার জানি না, আমি যতটুকু দেখেছি, আমি তো একটা ছবিতে সেভাবে অভিনয় করেছি, দুটো ছবির অফার এসেছিল, সেগুলো হয়নি, স্ক্রিপ্ট নিয়ে এসেছিল অনেকদিন আমার আগে, অনেক আমার বাড়িতে স্ক্রিপ্ট নিয়ে এসেছিল, তখন আমি ছবিও করিনি, তখন ও ছবি করেনি, কিন্তু সেগুলো পরবর্তীকালে অন্যরা অভিনয় করেছে, কারণ তখন আমার অনেক বয়স হয়ে গেছে। কিন্তু আমার মনে হয়েছে যতটুকু দেখেছি আমি রিনাদির সঙ্গে অ্যাসিস্ট করতে, মানে ওর ছবি আশেপাশে গিয়ে কাজ করে, ও অভিনয় করিয়ে নিতে পারত, আবার ভালো অভিনেতাদের জায়গা করে দিতে পারত, দুটোই ও করতে পারত, শুধু অভিনয় করিয়ে দেওয়া না। যদি ভালো অভিনেতা থাকে, টিটোদা বা এরকম অনেক বড় বড় অ্যাক্টরসদের সঙ্গে কাজ করেছে, নাসিরের সঙ্গে কাজ করেছে, তাকে একটা জায়গা করে দিতে পারতো কিন্তু। হ্যাঁ একদম একদম একদম, কারণ মানে আমি তো রিনাদিকে একভাবে দেখে এসেছি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, উনি সে ফিলে কিরকম আমি আই রিডিসকভার্ড হার, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। তিনও বলেনি এভাবে কর। কঙ্কনাকে ওইটুকু দোষরে কঙ্কনাকে একদম ওকে ছেড়ে দাও, কিচ্ছু বলতো না। এটা কিন্তু এইখানেও মানিক কাকার মতো, মানিক কাকা যেরকম যে একটা আচ্ছা হাতটা তোলো, ঘাটটা চুলকো, এদিকে তাকাও ওদিকে তাকাও, এরকম করতেন, আবার একেবারে ছেড়ে দিতেন। সেই ও ঠিক বুঝতে পারতো যে আমি এখানে দরকার বলা, এখানে দরকার নেই। আমাকে বলতে না আমরা একদম না, আমার যেটা আমি কোনো কথা শুনবো না, তার থেকে আমি আগের বাড়ি আমি যেরকম ইচ্ছে আমি করবো পারটা প্রথমত আমার তো, তখন বলে তাহলে তুই আমার সঙ্গে রিহার্সাল কর, মানে আগে থেকে লেটেস্ট রিহার্স, এবং আমরা দুজনে বসে 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 রিহার্সাল করলাম, তারপর সেটা শুট করা হলো আর কি। কিন্তু সেইটা খুব মজা ছিল যে না আমার ছবি করছো যখন তখন আমি যেরকম বলছিলাম তোমায় করতে হবে, সেটা কিন্তু একবারও বলেনি। অথচ আমি যে অভিনয়টা করেছি সেটা কিন্তু আমি অন্য জায়গায় করিনি, অন্যরকম কনফিডেন্স ছিল। হ্যাঁ সেইটা আমার মনে হয় ভালো অ্যাক্টরসদের যখন নিয়ে কাজ করেছে, বহুবার রিপিটেড হয়েছে তারা, টিটোদা এখানে বলেছে বহুবার রিপিটেড হয়েছে, মমতা, যারা কিন্তু তাদের বোধহয় একটা জায়গা করে দিয়েছে, ভীষণ জায়গা তৈরি করতে পেরেছে। আবার কিছু কিছু বড় বড় স্টারদের ও ব্যবহার করেছে ভীষণ ভালোভাবে, যারা স্টার মনে হয়নি ছবিতে, অ্যাক্টর মনে হয়েছে। মানিক কাকা নিজে যদি অভিনয় করতেন, অসাধারণ অভিনয় করতেন, কারণ মানিক কাকা যেরকম ভাবে বলতেন ঠিক সেইটাই নকল করতে পারলে একটা দারুণ অভিনয় হয়ে যেত। কিন্তু মানিক কাকা অভিনয় করেননি কখনো, ভেতরে আসলে লাজুক ছিলেন। ঋতু মানিক কাকার মতন ভীষণ ভালো অভিনয় করতো নিজে, ভীষণ ভালো, সে তোমরা সবাই দেখেছো, কিন্তু লাজুক ছিল না, একটা সেন্স অফ হিউমার ছিল, যেটা রিনাদি বলছিল, যেটা হিউমার ছিল বলে বোধহয় এত ভালো বিজ্ঞাপন করতে পেরেছে। আমাকে যুগান্ততে বলেছিল জানিস কি তোর কি করেছিল, দেখতে খারাপ মাখতে ভালো, আই ওয়াজ স্টান্ড, ফ্যান্টাস্টিক, নিম সাবান, হ্যাঁ সেন্স অফ হিউমার না থাকলে কি রকম করতে পারে, মাখতে ভালো, বিকেম ফেমাস না। তারপরে আমাকে যুগান্ততে বললো, যুগান্ততে ওই যে একজন নাচিয়ে ছিল না, অনিল বলে, ওই যে আমি কাউকে পাচ্ছিলাম না, শোন রিনাদি তুই চাস আমি করব, আমার মধ্যে একটা, আমি জানি আমার মধ্যে একটু মেলি ভাব আছে, তুই যদি বলি, তুই লজ্জা পাস না বলতে, তুই চাস আমি করব। তখন আমি বললাম তুই নাচতে পারবি? আমাকে স্কুলে, আমি যখন সাউথ পয়েন্টে ছিলাম, আমায় বলতো যে আমি খুব গ্রেসফুল, আমি নাচ বোধহয় পারবো রে। বললাম চল তাহলে, দুজনে গিয়ে গেলাম। তারপরে তখন একটুখানি মোটা সোটা ছিল, হাঁপি টাপি বলে না আমি পারবো না, তুই অন্য কাউকে নিয়ে। কিন্তু তারপর যখন হয়ে গেল আমাকে বললো, আমি তো ডাবিংটা করে দিচ্ছি নিজে। আমরা না পরস্পরের ছবিটা কিরকম, ওর ছবি আমার ছবি ওর, এরকম একটা জিনিস ছিল আমাদের অনেকদিন পর্যন্ত। দিয়ে আমি তো ডাবিংটা করে দিচ্ছি, দিয়ে আমি এখানটা লিখে দিচ্ছি, এই ব্যাপারগুলো ছিল। যুগান্ত তো লিখে দিয়েছে, তোর যে উপন্যাসটা সেটা তো ঋতুই লিখে দিল, আমি লিখতো, আমি পাচ্ছি না, ও লিখলো। তোমাদের তিনজনকে এই অনুষ্ঠানে অন্তত আমি কোনো ধন্যবাদ দেব না, তার কারণ আমি জানি না এটা কি, এটা অনুষ্ঠান, এটা আড্ডা, এটা আলাপচারিতা। আমরা আসলে ঋতুদার কথা বললাম এবং বলে বোধহয় সম্ভবত সবাই একটু হালকা হলাম, আর সেটা আপনাদের সামনে হলো।
এই অনুষ্ঠানে এটুকুই থাক। ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য। সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথায় কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়। কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই। রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁক দিয়ে আসা আলো চিলতে। আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিথিপথ নেই। তিতলিতে ছিল বটে এক পাহাড় পথের যাত্রা, তাও গাড়ির মধ্যে বন্ধ হয়ে কেটে গেল বেশিরভাগটা। পাহাড়ি রাস্তার উঁচু নিচু, মিলিয়ে যাওয়া বাঁকের রহস্য, অর্ধেকও যেন ধরা দিল না গাড়ির বন্ধ কাঁচের বাইরে। এসবের থেকে যেন ছুটি নিতে চাইছিল মন। ঋতুপর্ণ দম আটকে আসছিল। 9 করে 12টা সিনেমা তো হলো, আর পারা যাচ্ছে না। ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি। সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে, রুমাল বার করার খসখস আর নাক টানার আওয়াজ থেকে ঋতুপর্ণ পালাচ্ছিল। ঋতুপর্ণ থেকে পালাচ্ছে, 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 পালাচ্ছে। যতই আমি সিরিয়াস ফিল্ম মেকার হবার চেষ্টা করি না কেন, হিরের আংটি কিন্তু বানানো হয়েছিল দেদার ফুর্তিতে। তার আগে ফিল্ম মেকিং সম্পর্কে অনেক ভারী ভারী বই পড়ে নিজেকে তৈরি করেছিলাম। হিরের আংটি আমাকে শিখিয়ে দিল যে চাইলে ছবি বানানোর থেকে বড় আনন্দের পিকনিক আর কিচ্ছু নেই। সবাই মিলে আনন্দ করে ইন্দ্রপুরীর ক্যান্টিনে বসে পাত পেড়ে খাওয়া, তারকেশ্বরে আউটডোরে হরতালের দিন গেস্ট হাউসের উঠোনে সবাই মিলে ক্রিকেট খেলা, মহিষাদলের আউটডোরে কোনো স্নানির জায়গা নেই বলে রাজবাড়ির প্রশস্ত কুয়োতলা। আমার তখনকার ঝাঁ চকচকে বিজ্ঞাপন জীবন থেকে এই যেন এক বড় সাধের মুক্তি, এক অন্য জগৎ, এক খেলতে যাওয়ার ছুটি। ছবি জুড়ে অঞ্জলির সঙ্গে অভিরূপের সারাক্ষণ খিটিমিটি লেগে থাকতো, কিন্তু আসল অভিরূপ মানে আমাদের আকাশ কিন্তু ততক্ষণে সবাই সঙ্গে জব্বরদস্তি পাতিয়ে ফেলেছে। আকাশের একটা বড় পোশাকি নাম আছে, আকাশ নীল দত্ত মুখার্জি। রাজার ছবিতে নালকের চরিত্রের জন্য ন্যাড়া হতে হবে অভিরূপকে, তাই মাথা মুড়িয়ে দেয়া হলো আকাশের। বেচারা সামান্য একটা আপত্তিও করেনি। এখন মাঝে মাঝে ভাবি, সেই আমি শখ করেই ন্যাড়া হলাম, তখন হলেই পারতাম। বেচারা আকাশটার অন্তত কিছু না হোক একটা মরাল সাপোর্ট তো হতো। ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য। সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথায় কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়। কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই। রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁক দিয়ে আসা আলো চিলতে। আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিথিপথ নেই। তিতলিতে ছিল বটে এক পাহাড় পথের যাত্রা, তাও গাড়ির মধ্যে বন্ধ হয়ে কেটে গেল বেশিরভাগটা। পাহাড়ি রাস্তার উঁচু নিচু, মিলিয়ে যাওয়া বাঁকের রহস্য, অর্ধেকও যেন ধরা দিল না গাড়ির বন্ধ কাঁচের বাইরে। এসবের থেকে যেন ছুটি নিতে চাইছিল মন। ঋতুপর্ণ দম আটকে আসছিল। 9 করে 12টা সিনেমা তো হলো, আর পারা যাচ্ছে না। ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি। সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে, রুমাল বার করার খসখস আর নাক টানার আওয়াজ থেকে ঋতুপর্ণ পালাচ্ছিল। ঋতুপর্ণ থেকে পালাচ্ছে।
যতই আমি সিরিয়াস ফিল্ম মেকার হবার চেষ্টা করি না কেন, হীরের আংটি কিন্তু বানানো হয়েছিল দেদার ফুর্তিতে। তার আগে ফিল্ম মেকিং সম্পর্কে অনেক ভারী ভারী বই পড়ে নিজেকে তৈরি করেছিলাম। হীরের আংটি আমাকে শিখিয়ে দিল যে চাইলে ছবি বানানোর থেকে বড় আনন্দের পিকনিক আর কিচ্ছু নেই। সবাই মিলে আনন্দ করে ইন্দ্রপুরীর ক্যান্টিনে বসে পাত পেড়ে খাওয়া, তারকেশ্বরে আউটডোরে হরতালের দিন গেস্ট হাউসের উঠোনে সবাই মিলে ক্রিকেট খেলা, মহিষা দলের আউটডোরে কোনো স্নানের জায়গা নেই বলে রাজবাড়ির প্রশস্ত কুয়োতলা। আমার তখনকার ঝাঁ চকচকে বিজ্ঞাপন জীবন থেকে এই যেন এক বড় সাধের মুক্তি, এক অন্য জগৎ, এক খেলতে যাওয়ার ছুটি।